গত 2 পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের কলকাতা থেকে পুরী এসে পৌঁছানো আর প্রথম দিনে পুরী ঘোরাঘুরির অভিজ্ঞতা। আপনাদের দেখিয়েছি মাত্র 500 টাকায় একদম সি বিচ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সকলের সাধ্যের মধ্যে থাকার জায়গা, আর রসনা তৃপ্তির জন্য দিয়েছি এক দুর্দান্ত রেস্তোরাঁর খোঁজ, যেখানে পকেট ফ্রেন্ডলি বাজেটে পেট ভরে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। সন্ধ্যার পুরী কেমন মায়াবী রূপ নেয় সেটাও তুলে ধরেছি আপনাদের সামনে। আজ এই তৃতীয় পর্বে আপনাদের নিয়ে যাব কোণারক ও ভুবনেশ্বরের সব জনপ্রিয় পর্যটন স্থানগুলিতে, যেখানে আজও ইতিহাসের মূর্ত প্রতীক হয়ে আছে অবিশ্বাস্য শিল্পকর্মের নিদর্শন স্বরূপ এই সৌধগুলি। এই ট্যুরটিও আমরা করব মাত্র 595 টাকায়। কি দেখলাম, কেমন আমাদের যাত্রার অভিজ্ঞতা, সবটাই ভাগ করে নেব আপনাদের সাথে, আর জানাবো প্রতিটি জায়গায় এন্ট্রি ফির বাবদ কত খরচ হতে পারে আপনাদের। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের গল্প। আর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই দ্য বোহেমিয়ান সোলের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। ঘড়িতে সময় সকাল 5:15 আর আমরা এখন চলেছি পান্থনিবাসের উদ্দেশ্যে। ওখানেই শুরু হবে আমাদের আজকের ট্যুর। গত পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি ওটিডিসির স্বর্গদ্বারের কাউন্টার থেকে আমরা বুক করেছিলাম এই ট্যুর। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমরা চলে এসেছি আজকে সাইট সিনে। তো ফার্স্ট আমরা চলে এলাম পান্থনিবাস। হোটেল থেকে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। একটা অটো করে চলে এলাম। তো অটো ভাড়া নিল 100 টাকা। এখন এখানে দাঁড়িয়ে আছি। 6:15-র সময় আমাদের রিপোর্টিং টাইম। 6:15 এখানে বাস চলে আসবে। আমরা 5:30টায় পৌঁছে গেছি। আমরা 5:30টায় চলে আসছি। তো ওয়েট করতে হবে। চাটা খেলাম এখানে, চা খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আর বাস আসলেই এবার উঠবো। পুরো 12 ঘন্টার জার্নি হতে চলেছে। সেই সন্ধ্যে 7টার সময় আমাদের আবার ড্রপ করবে। আবার এখান থেকে আমাদের টোটো নিয়ে স্বর্গদ্বার ফিরতে হবে। পান্থনিবাসের ভেতরে আমরা ঢুকলাম। এখানে বাস, এই যে বাসগুলো এসে দাঁড়াচ্ছে এক এক করে। এখন 6:10 বাজে। 6:15 রিপোর্টিং আছে। তো আশা করছি ওই সময়ের মধ্যে চলে আসবে। লোকজন অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে যে কোথায় কোন লোক আছে। তো দেখা যাক, 6:15 তো অবশ্যই আসবে। বাস এক এক করে ঢুকছে এখন। তো দেখা যাক কোন কোচে আমাদের দেয়। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া, আর ভেতরটা কিন্তু দুর্দান্ত সাজানো। এই পান্থনিবাস ওটিডিসির অর্থাৎ ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে রয়েছে। এখানে রুম বুক করতে হলে অনলাইন আপনারা বুক করতে পারেন ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা বুক ওড়িশা অ্যাপ থেকে কিন্তু সহজেই আপনারা বুক করে নিতে পারেন। আমরা যে ট্যুরটি করছি তার নাম গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর। পুরী থেকে যাত্রা শুরু হবে এবং পুরীতে এসেই যাত্রা শেষ হবে। এই আমরা বসে পড়লাম আমাদের কোচে। আমাদের 10 নম্বর 11 নম্বর সিট রয়েছে। এবার শুরু হবে জার্নি। আমাদের থার্ড কোচ ট্রাভেলার দিয়েছে ছোট ছোট। 6:30 বাজে, এখন ছাড়ছে। এই সব রেডি হলে স্টার্ট দিল গাড়ি। 6:30 এক এক করে এবার সব গাড়িগুলো বেরোচ্ছে। আমাদের জার্নি শুরু সকাল 6:30টায় আর জার্নি শেষ হবে সন্ধ্যে 7:30টায়। সুতরাং বুঝতেই পারছেন বেশ হেকটিক একটা ট্যুর হতে চলেছে। ট্যুরটি করানো হয় এসি ট্রাভেলার অথবা বাসে। আজ আমাদের ট্রাভেলারে করে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রতিটি ট্রাভেলারের সাথে একজন করে প্রশিক্ষিত গাইড থাকবেন। এই 1 চলার পর আমরা দাঁড়িয়েছি এখানটায় আমাদের একটা টিফিন ব্রেক চলছে। তো আমরা এত সকালে আর কিছু খেলাম না, এখানে ধোসা টোসা সব কিছুই পাওয়া যাচ্ছে, ধোসা ইডলি। আমরা এত সকালে আর কিছু খেলাম না, তো কিছু চকলেট, ক্যাডবেরিজ আর ড্রাই কিছু খাবার দাবার কিনে নিলাম, ওটা দিয়েই চালিয়ে নেবো। এত সকালে আর খেতে ইচ্ছা করছে না। আপনাদের যদি এখানে টিফিন করার থাকে, আপনারা এখানে কিন্তু টিফিন করে নিতে পারেন। বেশ হেক্টিক ট্যুর হতে চলেছে। আমাদের যিনি গাইড রয়েছেন সমস্ত কিছু বুঝিয়ে দিলেন যে টোটাল ট্যুরটা মোটামুটি 12 ঘন্টার, 9টা স্পট রয়েছে, 9টা স্পট আমাদের দেখাবে। তো দেখা যাক এখন কিরকম প্রথম থেকে এক্সপিরিয়েন্স হয়। অনেকটা সময় আছে, দেখা যাক নন্দনকাননে যদি সাফারি অ্যাভেলেবেল হয় তাহলে ওটাও করে নেব। আর আমাদের যেটা শুরু হচ্ছে সেটা ধবলগিরি থেকে শুরু হচ্ছে, ধৌলাগিরি যে শান্তিস্তূপা আছে সেখান থেকে, আর শেষ হবে কোনারক, সান টেম্পল কোনারক, ওইটা লাস্টের দিকে দেখাবে আমাদের। মানে জেনারেলি যে ট্যুর গুলো হয় এটা তার রিভার্স ফরম্যাটে সেট করা হয়। দেখা যাক এরকম ভাবে করে কিরকম এক্সপিরিয়েন্স হয়। আপনাদের তো সবই দেখাতে থাকবো, তাহলে দেখতে থাকুন আমাদের এই ভিডিও। কেমন লাগবে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। আমরা এই ট্যুরে কভার করব ধৌলি শান্তিস্তূপ, লিঙ্গরাজ মন্দির, খণ্ডগিরি উদয়গিরির গুহা, কোনারক সূর্য মন্দির, নন্দনকানন, চন্দ্রভাগা বিচ, রামাচণ্ডী টেম্পল, এছাড়া স্যান্ড আর্ট মিউজিয়ামও থাকছে আমাদের এই ট্যুরে। আগেই আপনাদের জানিয়েছি এই ট্যুরের মোট খরচ 595 টাকা। তবে এই খরচ ছাড়াও টিকিট মূল্য কিন্তু অতিরিক্ত। সেটা কত সেটাও আপনাদের জানাবো ধীরে ধীরে, তাই দেখতে থাকুন আর আমাদের সঙ্গে উপভোগ করুন এই যাত্রাপথের আনন্দ। গেছি আমাদের ফার্স্ট টুরিস্ট স্পট ধৌলাগিরি শান্তিস্তূপাতে। ধৌলি বা ধবলগিরি ওড়িশার ভুবনেশ্বরের কাছেই ধৌলি পাহাড়ে অবস্থিত এই শান্তিস্তূপ। কলিঙ্গ যুদ্ধের কথা আমরা সকলেই জানি। সম্রাট অশোকের চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হবার স্মৃতিস্বরূপ এই শান্তিস্তূপ। 1972 সালে জাপানের বৌদ্ধ সংগঠন এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ সম্মিলিতভাবে এই শান্তিস্তূপটি নির্মাণ করে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা সন্ধ্যার সময়, তার জন্য টিকিট লাগে। স্তূপটি গঠনের দিক দিয়ে অর্ধগোলাকৃতি। বৌদ্ধ দর্শনে এটি ব্রহ্মাণ্ড বা বিশ্বচেতনার প্রতীক হিসাবে মনে করা হয়। স্তূপের চারিদিকে রয়েছে প্রদক্ষিণ পথ। এখানে ক্লকওয়াইজ প্রদক্ষিণ করাই নিয়ম। স্তূপের গায়ে ভগবান বুদ্ধের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ছবির আকারে খোদাই করা রয়েছে। পাশেই রয়েছে শায়িত বুদ্ধের একটি মূর্তি। উপর থেকে বেশ সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ কিন্তু পাওয়া যায়। এই যে নদীটা দেখা যাচ্ছে ওটাই দয়া নদী। যে দয়া নদী একসময় কলিঙ্গ যুদ্ধে অশোক যখন কলিঙ্গ আক্রমণ করেছিলেন তখন কথিত আছে এই নদীর জল একদম রক্তবর্ণ হয়ে গেছিল, রক্তে লাল হয়ে গেছিল। ওই নিচেই দেখা যাচ্ছে সেই দয়া নদী। ইতিহাসে আছে যে কলিঙ্গ যুদ্ধের পরেই অশোকের মন পরিবর্তন হয় এবং চণ্ডাশোক থেকে তিনি ধর্মাশোকে পরিণত হন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তর কাছ থেকে। তারপর তিনি অস্ত্র পরিত্যাগ করেন। খুব সুন্দর লাগবে। এখানে আমাদের সময় দেয়া হয়েছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে দেখে আমাদেরকে আবার গাড়িতে ফেরত যেতে হবে, চলে যাবো পরের স্পটে।
তো চলুন আমরাও ফিরি নেক্সট স্পটের জন্য। আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ মন্দির। এখান থেকে দূরত্ব 8 কিলোমিটারের মতো, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমরা এসে পৌঁছালাম লিঙ্গরাজ টেম্পলের কাছে। এখানে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়, সেই জন্য ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না। তো জাস্ট বাইরে থেকেই আমরা এটা দেখছি। আমরা ভেতরে দর্শন করে এলাম। অসম্ভব সুন্দর দর্শনই হলো। ফাঁকা রয়েছে ভেতরে। একটাই কি এখানে মোবাইল ক্যামেরা কিছু ভেতরে অ্যালাউড করবে না। আর সব থেকে পুরনো ওড়িশার এই মন্দিরটা, অসাধারণ সুন্দর শিল্পকর্ম। এখানে আসলে অবশ্যই লিঙ্গরাজ মন্দিরটা একবার দর্শন করে যাবেন। সামনে দেখাই দেখুন বাইরের থেকে। লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে ভগবান মহাদেব লিঙ্গরাজ রূপে অবস্থান করছেন। মূল গর্ভগৃহটি 180 ফুট উঁচু। মন্দিরটি মূলত কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য রীতিতে নির্মিত। এইটিই হল মন্দিরের মূল প্রবেশ পথ। এর পাশেই রয়েছে ক্লক রুম। এখান থেকে স্টার্ট করলাম আমরা এবার নেক্সট ডেস্টিনেশন উদয়গিরি। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে আমাদের টাইম দিয়েছিল মোটামুটি ওই 8 ঘন্টা মতো। কয়েকজনের মন্দির তো একটু দেরি হয়ে গেল, 10-15 মিনিট এক্সট্রা তাদের আবার খুঁজে নিয়ে আসা হলো। তবে বাসে এই ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই। বেশ মানে পরিচালনার পদ্ধতিটা বেশ সুন্দর, মানে এটা কন্ডাক্ট করছে খুব সুন্দরভাবে, বেশ গুছিয়ে নিয়ে যাচ্ছে। যেমন টিকিটের ক্ষেত্রে যেসব জায়গায় টিকিট রয়েছে সেখানের ক্ষেত্রে এই গাইডের কাছে পেমেন্ট করে দিলেই উনি সব টিকিটের ব্যবস্থা করে দেবেন। টিকিটের জন্য আলাদা করে লাইন দেওয়ার দরকার পড়বে না। টোটাল কত কি লাগছে সব উনি বলে দেবেন, ওনাকে ফোনপে করে দিলে উনি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন। এই জিনিসটা কিন্তু বেশ ভালো। উদয়গিরি খণ্ডগিরি কমপ্লেক্সে পৌঁছে গেছি। এবার প্রথমে দেখি আমাদের গাইড কোন দিকে নিয়ে যাই, সেদিক দিয়েই যাব। আমরা এখন প্রবেশ করলাম উদয়গিরিতে। পাশাপাশি দুটি পাহাড় রয়েছে, উদয়গিরি এবং খণ্ডগিরি। আমরা এখন উদয়গিরিতে। এই উদয়গিরিতে রয়েছে বিখ্যাত হাতিগুম্ফা শিলালিপি, যা থেকে জানা যায় কলিঙ্গরাজ খারবেল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে জৈন সাধুদের বসবাসের জন্য তৈরি করেন এই গুহাগুলি। হস্তিগুম্ফা লিপিতে এই পর্বতকে কুমারী পর্বত বলে উল্লেখ করা হয়েছে। এটিই হলো সেই বিখ্যাত হস্তিগুম্ফা। এই উদয়গিরিতে রয়েছে মোট 18টি গুহা এবং পাশের খণ্ডগিরিতে রয়েছে মোট 15টি গুহা। উদয়গিরি থেকে খণ্ডগিরির এই রকম একটি ভিউ আপনারা পাবেন। খণ্ডগিরিতে রয়েছে একটি জৈন মন্দির, আপনারা ওখানে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন। কলিঙ্গরাজ খারবেল নিজে ছিলেন জৈন ধর্মের পৃষ্ঠপোষক। সে কারণে তিনি এই প্রাকৃতিক গুহাগুলিকে বসবাসের উপযোগী করে গড়ে তোলেন জৈন সন্ন্যাসীদের আশ্রয়স্থল হিসাবে। এই গুহাগুলি বিভিন্ন আকৃতির এবং এই আকৃতি অনুযায়ী এখানে নামকরণ করা হয়েছে। এই যে সামনে যে গুম্ফাটা রয়েছে, মুখটা দেখতে অনেকটা সাপের মতো, তো ওটাকে সর্পগুম্ফা বলছে। প্রত্যেকটা গুম্ফার এরকম এক একটা নাম রয়েছে। এর মধ্যে যে বৌদ্ধ জৈন ধর্মের যে সন্ন্যাসীরা তারা এখানে সাধনা করতেন। এটা কলিঙ্গরাজ খারবেলের সময়ের তৈরি। তো এখানে অনেক ইনস্ক্রিপশনও আছে ওই সাইডটায়, আমরা যদি পারি আপনাদের দেখাবো। এই যে চলে এসেছি একদম টপে, একদম টপে চলে এসেছি। একদম উপর থেকে চারিদিকের এরকম একটা সুন্দর ভিউ আপনারা পাবেন। এখন আমরা রয়েছি গণেশ গুম্ফার কাছে। এই গুম্ফার গায়ে
এখনও অনেক কারুকার্য অবশিষ্ট রয়েছে। 2000 বছর ধরে এখনও টিকে থাকা এই শিল্পকর্ম সত্যিই অবাক করে না? আমাদের দেশ যে ঐতিহাসিক সম্পদে কতটা সমৃদ্ধ তা এখানে আসলে বোঝা যায়। এরকম সাইটগুলোতে আসলে এখানে অবশ্যই আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন। সময় নিয়ে ভালো করে জায়গাটা ঘুরে দেখবেন। অ্যাকচুয়ালি এই ধরনের গ্রুপ ট্যুরের ক্ষেত্রে কি হয়, সময় নির্দিষ্ট থাকে, কারণ অনেকগুলো জায়গা স্পট কভার করতে হয়। তো এই জায়গাগুলোতে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে আপনারা দেখে নিতে পারেন। ইতিহাসের বহু নিদর্শন আপনারা এখানে পেয়ে যাবেন। ভালো লাগছে ঘুরতে। আমাদের ট্যুরটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, যদিও টাইমের মধ্যে হচ্ছে, কিন্তু যেহেতু অনেকগুলো স্পট আমাদের একসাথে কভার করতে হচ্ছে, সুতরাং বেশ ভালো লাগছে। আমার তো বেশ এনজয় করছি ট্যুরটা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের কমেন্টের জন্যই আমরা বসে থাকি। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 25 টাকা। এই হলেও বেশ কিন্তু খাড়া, মানে যাদের পায়ের সমস্যা আছে তাদের একেবারেই রেকমেন্ডেড নয়। এখানে উঠতে খুব অসুবিধা হবে, অনেকটা উঁচু নিচে থেকে দেখালাম যেরকম। আর জায়গাটা খুব আনইভেন, তো সুতরাং যাদের পায়ের সমস্যা তারা এটাকে অ্যাভয়েড করবেন। এখন দাঁড়িয়ে আছি উদয়গিরি খণ্ডগিরি কমপ্লেক্সে। এইমাত্র ঘুরে এলাম, দেখলেন। আর আমার পিছনেই রয়েছে এখানকার টয়লেট কমপ্লেক্স। এখানে কিন্তু খুব ভালো টয়লেটের ব্যবস্থা আছে এই পিছনেই, এখানে আপনারা ইউজ করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। উদয়গিরি খণ্ডগিরি দেখে আমরা চলেছি নন্দনকাননের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমাদের জন্য আর একটা স্বস্তির ব্যাপার হচ্ছে কি, ফেরার টিকিট এতক্ষণ ছিল না। বাসে টিকিট কেটেছিলাম, সেটাও পেছনের সিট ছিল। তো এখন তৎকালে চেষ্টা করলাম, জগন্নাথ এক্সপ্রেসে পেয়ে গেছি টিকিট। তো ফেরার আর কোনো চাপ নেই। রাত 10:22 কালকে ট্রেন পেয়ে গেছি। আরামসে কাজ করে আমরা রাত্রে ফিরতে পারবো। কালকে দুপুরবেলা এটাও এনজয় করতে পারবো। 6:30টার সময় বাস ছিল, ওটা একটু চাপ হয়ে যাচ্ছিল, তারপরে অনেকটা দূর। বেশ ভালো লাগছে এখন। এবার ঘোরার মজাটা আরো দ্বিগুণ হয়ে গেল। তো চলুন আপনাদেরও ঘোরাই। কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। বেশ ভালোই লাগছে না ট্যুরটা? আমরাও সেটাই দেখে ভেবেছিলাম, যেহেতু উড়িষ্যা গভর্নমেন্টের কন্ডাক্ট করা, খুব সুন্দরই হবে এবং সত্যিই সুন্দর। বেশ ভালো লাগছে। আর আমাদের শেষ পর্বে কিন্তু ট্রেন ট্রিপটাও থাকছে, তৎকালে বুকিং করে ফেলেছি। এবার ট্রেনের ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো যে কেমনভাবে আমরা এখান থেকে শালিমার পৌঁছাচ্ছি। তাহলে চলুন আজকের ট্যুরটা আমরা শেষ করি, যাই পরবর্তী গন্তব্য নন্দনকানন। সেখানে ইচ্ছা আছে সাফারি করার, যে গাড়ি করে যে সাফারিটা করে, দেখা যাক ওটার টিকিট পাই কিনা। এখন আমরা এসে পৌঁছালাম নন্দনকানন। এখানে আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। নন্দনকাননে প্রবেশ মূল্য 50 টাকা। আর এর সাথে যদি সাফারি করেন তাহলে এসি গাড়ির ক্ষেত্রে 120 টাকা এবং নন এসি গাড়ির ক্ষেত্রে 75 টাকা জনপ্রতি। এছাড়া ইলেকট্রিক গাড়িতে করে ঘুরতে চাইলে 100 টাকা জনপ্রতি টিকিট লাগে। নন্দনকানন ঢুকছি আমরা, আর আমাদের গাইড সামনে আছেন, উনি টিকিটের ব্যবস্থাটা করে দিচ্ছেন। আমরা প্রথমে দেখব সাফারি অ্যাভেলেবেল রয়েছে কিনা টিকিট। তো সাফারি করে তারপরে আমরা বেরোবো, তারপরে আমরা নর্মাল চিড়িয়াখানা ঘুরবো। সাফারির টিকিট পাওয়া যাচ্ছে কিনা দেখতে গেল, তো এক্ষুনি হারিয়ে ফেলেছিলাম গাইডকে, আবার খুঁজে পেয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে।
এখানে এই ব্যাটারি চালিত গাড়িগুলো করেও আপনারা ঘুরতে পারেন, কিন্তু এটাও কিন্তু বেশ ভালো। আর সাফারিটা একদম ভেতরে যে সমস্ত জায়গায় জানোয়ারগুলো রয়েছে তার মধ্যে নিয়ে যাবে, সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। চলুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে নর্মাল এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস, আর সাফারির জন্য 120 এক্সট্রা। তো এখন সাফারির জন্য আমরা যাচ্ছি। প্রথমেই নজর পড়ল ক্যাসোয়ারির। এরা উড়তে পারে না, দেখতে ভারী সুন্দর। এরা মূলত নিউগিনি দ্বীপের বাসিন্দা। এরপরেই চোখে পড়ল এক ঝাঁক স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। ভিড়টা শুধু দেখুন, কি সাংঘাতিক ভিড়। এখানে ভিড় বেশ জমে উঠেছে, আর এই ভিড়কে এন্টারটেন করছে দুটি স্কুইরেল মাঙ্কি। কিছুটা এগিয়েই চোখে পড়ল এনাকে। প্রথমে চুপচাপ থাকলেও হঠাৎ করেই কসরত দেখাতে শুরু করলেন। 437 হেক্টর জায়গা নিয়ে এই নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। একটা জঙ্গলকে ঘিরে এই পার্ক তৈরি হয়েছে, ফলে বুঝতেই পাচ্ছেন 2 ঘন্টায় সম্পূর্ণ ঘোরা কখনোই সম্ভব নয়। ভালো করে ঘুরতে 2 দিন সময় লাগবেই। এই সংক্ষিপ্ত সময়ে তাই যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা ঢুকলাম রেপটাইল পার্কে। বিভিন্ন ধরনের সরীসৃপ এখানে রয়েছে। তো রেপটাইল পার্কের দিকেই এগোচ্ছি এই লাইন দিয়ে। উঠলাম এই ব্যাটারি গাড়িতে, এবার ব্যাটারি গাড়ি করে আমরা যাবো সাফারি গেটের ওখান থেকে। আমি এসেছিলাম অনেকদিন আগে, তো এখন অনেক পাল্টে গেছে। স্কুলের বাচ্চারা এসেছে, প্রচন্ড জমজমাটি একটা সিচুয়েশন, খুব সুন্দর। তারপরে আজ রবিবার না, সুতরাং ভিড়টা আজকে অনেকটা বেশি। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বাস, মনে হয় এই বাসগুলোই যাবে। আমরা এখন এখানে বসে আছি, ওয়েট করছি গাইডের জন্য। উনি আসবেন, এসে বলবেন কি করতে হবে, তারপর আমরা সেটা করব। শুরু হলো আমাদের সাফারি। আমাদের এসি গাড়ির সাফারি বুক করা হয়েছিল। গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। পিছনের সিটে এসি থেকে অনবরত জল পড়ে ভিজে গেছিল, আর জানালার কাঁচ অত্যন্ত অপরিষ্কার, যার ফলে ভিজিবিলিটি খুবই অস্পষ্ট। ওই দূরে দেখা যাচ্ছে 2টো সিংহ। এদের অবস্থাও বেশ করুণ। পিছনে বসতে না পেরে বাধ্য হয়ে সামনে এসে বসলাম। এক গাদা স্পটেড ডিয়ার এখানে সব খাবার খাচ্ছে, ওদের খাবার দিয়েছে, আর ওদের সঙ্গে ময়ূরও রয়েছে অনেকগুলো। সাফারি শেষ করলাম, করে আমরা এবার নামলাম। মোটামুটি ছিল সাফারি মানে চিড়িয়াখানা ঘোরানো মতো, ওটাই অ্যাকচুয়াল। যেটা আমরা উত্তরবঙ্গে গিয়ে যে জঙ্গলের ফিল পাই সেটা তো সম্ভব নয়, এটা ওরমভাবেই তৈরি। তো এমনি ভালোই, খারাপ নয়। সিংহ, হরিণ প্রচুর কিছু রয়েছে, ভাল্লুক, এগুলো দেখলাম। আবার এখান থেকে এবার ফেরত যাব। এখানে ব্যাটারি গাড়ি রয়েছে, এই গাড়িতে করেই চলে যাব যেরকম এসেছিলাম, দিয়ে আবার দেখতে দেখতে বাইরে। এই গাড়িটাই চলে ঘুরতে বেশ ভালো লাগে না? নন্দনকানন চত্বরটা অনেকটা বড়, আর বেশ সেকশন সেকশন ভাগ করা, খুব সুন্দর, বেশ ভালো লাগবে ঘুরতে। সাফারি ঠিক আছে, এমনি আমার তো সাফারির থেকে কাটে করে ঘুরতে বেশি ভালো লাগছে, তাই না? চারিদিকে হাওয়া লাগছে, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো এনজয় করছি। মনে হচ্ছে হাতি আছে,
দেখা যাক। হ্যাঁ, এলিফ্যান্ট, ইন্ডিয়ান এলিফ্যান্ট রয়েছে, ওই যে দূরে রয়েছে। আর দুটো স্পট দেখা বাকি, দুটো হচ্ছে, একটা দেখবো একটা লায়ন হ্যাঁ আর একটা হোয়াইট টাইগার। একটা লায়ন আর হোয়াইট টাইগার দেখে তারপরে কিছু ছোটখাটো লাঞ্চ করে আমরা আবার বেরোবো। এবার চন্দ্রভাগা, কোনারক মন্দির আর চন্দ্রভাগা সূর্য থাকতে থাকতে দেখলে এটাই বেস্ট ভিউটা আমরা পাবো। তবে এই ট্যুরটার সম্পর্কে বলতে পারি, বেশ ভালো অর্গানাইজ করছে, বেশ সুন্দরভাবে এতজন মানুষকে গুছিয়ে নিয়ে কোথায় কখন যেতে হবে এটা কিন্তু খুব ভালো করে দেখাচ্ছে। আর এটা এই গভর্নমেন্ট ট্যুর বলেই কিন্তু পসিবল, সব কটা স্পটও কভার করার চেষ্টা করছে, এটাই ভালো। ওই যে রয়েছে লায়ন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে শুয়ে পড়লো আবার লায়নটা, মাচার উপরে লায়নটা আবার শুয়ে পড়লো। শেষ হলো আমাদের নন্দনকানন বেড়ানো, এবার আধ ঘন্টা ব্রেক, তারপরে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠবো। আমরা ফার্স্টে নিলাম ডাব একটা করে, তারপরে ফ্রুট স্যালাড মতো ছিল, ফল, বিভিন্ন রকমের ফল দিয়ে, তারপরে এখানে দই বড়া খেয়ে দেখি কেমন লাগছে। এই খেয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করে দেবো, আর ভারী কিছু খাবো না, কারণ এরপরে আবার 2 ঘন্টা জার্নি করতে হবে, পরে আবার আমাদের যেতে হবে কোনারক, তারপর আরেকটা কিছু টেম্পল রয়েছে, তারপর বালি ভাস্কর্যর একটা রয়েছে, সেটা দেখে তারপরে চলুন দেখি কেমন হয়। দই বড়া খাচ্ছি, দই বড়া বানাচ্ছে 50 টাকা করে 1 প্লেট। এই যে জিনিসটা বড়া, তার উপরে আলুর দম ছড়িয়ে দিয়েছে, দিয়ে তারপরে দই দিয়ে দিয়েছে প্রত্যেকে। কেমন খেতে? নোনতা দই বড়া হলে যে জিনিসটা হয় তাই। আচ্ছা, মোটামুটি লাগলো, খুব ভালো না, খুব খারাপও না, খাওয়া যাবে। ব্যাপারটা কি একটু নোনতা টাইপের, মানে কোনো মিষ্টি আমরা যে দই বড়া বলে যেটা জানি সেরকম নয়, ওর ওপরে আলুর দম, ঘুগনি এসব দিয়েছে। এবারের গন্তব্য কোনারকের সূর্য মন্দির। সূর্যাস্তের আলোই আমরা দেখব সূর্য মন্দির। পৌঁছে গেছি কোনারক টেম্পলে, সান টেম্পল অফ কোনারক, বিখ্যাত মন্দির। এখন ঘড়িতে বাজে 4:10, সূর্য অস্তাচলে, বেশ ভালো টাইমে আমরা কিন্তু কোনারকে পৌঁছালাম। সামনেই দেখুন দেখা যাচ্ছে সেই বিখ্যাত সূর্য মন্দির, ওই যে সামনে ধোঁয়ার মতো একটু ধোঁয়াশা হয়ে রয়েছে, এখান থেকে ক্লিয়ার তো এখনো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, আমরা সামনের থেকে তো দেখতে পাচ্ছি সুন্দর পরিষ্কার একেবারে। এই ঢুকে গেলাম আমরা মন্দির কমপ্লেক্সের ভেতর। ভারতীয় স্থাপত্য কীর্তির এক বিস্ময় হল কোনারকের সূর্য মন্দির। ত্রয়োদশ শতকে পূর্ব গঙ্গবংশের রাজা নরসিংহ বর্মন সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন। তৎকালীন ইউরোপীয় নাবিকদের লেখায় এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় ব্ল্যাক প্যাগোডা নামে। ইতিহাসবিদদের মতে 16 শতকের পর ধীরে ধীরে এই মন্দির পরিত্যক্ত হয়, ধীরে ধীরে মন্দিরটি ভেঙে পড়তে থাকে। মন্দিরটি সূর্যদেবের রথের আদলে তৈরি। মন্দিরের 2 পাশে রয়েছে মোট 24টি বিশাল চাকা, যেগুলি সূর্য ঘড়ির মতো কাজ করে। সামনে রয়েছে 7টি ঘোড়া, যা সপ্তাহের 7 দিনকে নির্দেশ করছে। ব্রিটিশ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি বাঁচাবার জন্য গর্ভগৃহ বালি দিয়ে ভরাট করে দেয় এবং মন্দিরের দরজাও চিরতরে বন্ধ করে দেওয়া হয়। মন্দিরটির গায়ে চিত্রিত অপূর্ব ভাস্কর্য আজও আমাদের অবাক করে।
বেশ কয়েক বছর আগে আবার এসছিলাম, গত 2 বছর আগে। তখন যেরকম দেখেছিলাম এখন তারও দেখছি কিছু কিছু কারুকার্য কিন্তু আরো ক্ষয়ে ক্ষয়ে গেছে, মানে কালের নিয়মে এটা আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যাবে, যার কারণ হয়তো এই সমুদ্রের নোনা হাওয়াই নষ্ট করে দিচ্ছে আরো। এই দিকের কারুকার্য গুলো কিন্তু এখনো অনেক ইন্টারেস্টিং। দেখুন কি অপূর্ব স্থাপত্য কীর্তি, সত্যি বিস্ময় উদ্রেক করে আমাদের। চাকাগুলো খেয়াল করুন, প্রত্যেকটা চাকার মধ্যে দেখুন কি সুন্দর কারুকার্য করা। ভেতরে কিন্তু প্রত্যেকটা চাকার মধ্যেই দেখুন কারুকার্য রয়েছে, কিছু কিছু অক্ষত রয়েছে বোঝা যাচ্ছে, কোনো কোনো জায়গাগুলো কিন্তু এখন ক্ষয়ে গেছে। এই সমস্ত পুরাকীর্তিগুলো সত্যি এখনো আমাদের দেখলে গর্ব হয়। জিনিসগুলো এতদিন পরে, এত অবহেলা, কত শাসক এসছে, সেই এক এক পিরিয়ডে এগুলো পুরো অতলে তলিয়ে গেছে, বিস্মৃতির অতলে, তা সত্ত্বেও এখনো এরম ইন্ট্যাক্ট রয়েছে। এটাই কিন্তু বিস্ময় করার মতো জিনিস। এখানে বেড়াতে এলে অবশ্যই গাইডের সাহায্য নিন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না অনেক কিছু। যেটা ইতিহাসের বিষয়, যেগুলো কেন এই ধরনের আর্কিটেকচার তখন করা হতো, তার তাৎপর্য কি, সেইগুলো কিন্তু বুঝতে পারবেন। না হলে দেখে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু বুঝতে পারলে সে ভালো লাগার মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে। পুরো স্থাপত্যে কলিঙ্গ শৈলীর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, বেশ ভালো লাগলো কিন্তু এই ওটিডিসি ট্যুরটা। সিরিয়াসলি এরা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে টাইমের মধ্যে এতগুলো স্পট যে কভার করলো, খুব ভালো লাগলো। কোনারকটাও বেশ ভালো টাইমেই নিয়ে চলে এসছে। আর আমাদের যদি সময় থাকে তাহলে বালু শিল্প, বালু ভাস্কর্য যেটা হয়, স্যান্ড আর্ট মিউজিয়াম, ওইটা আমাদের দেখাবে। দেখা যাক, আমরা সেটাই তাড়াতাড়ি করছি, এখন বেরোবো। তাহলে পরবর্তী গন্তব্যের সঙ্গে দেখা হচ্ছে। বেরোলাম আমরা কোনারক থেকে, এবার পরের গন্তব্য হলো চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচের দিকে যাচ্ছি। সূর্য কিন্তু অস্ত চলে গেছে, তো বিচে কতটা কি দেখতে পারবো বা দেখাতে পারবো জানি না। এই আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। আজকে আবার সমুদ্র দর্শন, সেই বালি, কিন্তু এখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। আগেও একবার এসেছিলাম, সানসেট দেখার ইচ্ছা ছিল, কিন্তু এবার সানসেট দেখতে পেলাম না, কারণ সান অলরেডি সেট হয়ে গেছে। এই দেখুন সামনেই সমুদ্র। বিচের কিন্তু সৌন্দর্য অসাধারণ। এই যে ঢেউগুলো এখানে এরম ভাবে আসে সমুদ্রের, দুর্দান্ত লাগবে। এখানে স্পিড বোট, মানে ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, এখানে স্পিড বোট রয়েছে, যে চলছে। দেখুন কেমন লাগছে সমুদ্রের এই গর্জন, এটাই মনে প্রশান্তি আনার জন্য যথেষ্ট। সত্যি খুব ভালো ট্যুরটা করলাম। একদিনে এতক্ষণ যে আমরা ঘুরলাম, কোনো ক্লান্তি কিন্তু এখনো আসেনি, তো খুব ভালো লাগলো। আপনারাও যারা কম খরচে ঘুরতে চাইছেন, যারা 2-3 আসছেন বা 1-2 আসছেন, তারা এইভাবে কিন্তু ঘুরে দেখতে পারেন। আমি মানে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো। আমাদের এই পুরীর বেড়ানোর এই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে কয়েকটি পর্বে শেয়ার করব, তো পর্বগুলো দেখতে থাকুন। যারা খুঁজে পাবেন না তাদের জন্য একটা প্লে লিস্টও বানানো থাকবে। তো আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে প্লে লিস্ট সিলেক্ট করলে ওখানে আমাদের সব প্লে লিস্ট করে দেওয়া আছে, বিভিন্ন জায়গার ভিডিও, উইকেন্ড ট্যুরস আছে, এছাড়া আমরা আগে যে যে জায়গাগুলো ঘুরেছি, তাহলে সেগুলোও দেখে নিতে পারেন, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আমাদের লাস্ট স্পট আজকে স্যান্ড আর্ট মিউজিয়াম। তো এখানে আমরা এখন দেখছি স্যান্ড আর্ট, আপনাদেরও দেখাই। স্যান্ড আর্ট বা বালু শিল্প যে কতটা সুন্দর হতে পারে, এটা দেখার জন্য
অবশ্যই এই স্যান্ড আর্ট মিউজিয়ামে আপনাদের আসতে হবে। আমাদের এই ট্রিপে পার হেড খরচ পড়েছিল 595 টাকা, আর টিকিট খরচ পার হেড 250 টাকা। এছাড়া সাফারির খরচ বাবদ আরও 120 টাকা এক্সট্রা লেগেছিল। যে সৃষ্টি দেখলাম তার স্রষ্টা হচ্ছেন ইনি। বেশ সুন্দর একটা ট্যুর কিন্তু আমরা ওটিডিসির সাথে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেমন লাগলো আমাদের আজকের বেড়ানোর গল্প জানাবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটিকে দয়া করে একটু সঙ্গে রাখবেন একটা সাবস্ক্রাইব করে। তাহলে আজকে আসি, আবার আসছি আগামী পর্বে। টাটা।